ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল, বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা। বঞ্চিতদের অধিকার আদায়ের প্রেরণা ২১। ৫২র সাংস্কৃতিক চেতনা বিস্তৃত এখন বিশ্ব পরিসরে। স্বৈরাচার রুখে দিয়েছে ভাষা আন্দোলনের চেতনা, মন্তব্য রিজভীর। ভোটাধিকার ফেরাতে নির্বাচন চাইল বিএনপি। দাবার গুঁটি হিসেবে ব্যবহার করতে চাইলে কোনো নেতাকর্মী মেনে নেবে না, হুঁশিয়ারি জামায়াতের আমিরের। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও অশ্লীলতাহানি, এখনও গ্রেপ্তার হয়নি কোনো দুষ্কৃতিকারী। ৩ দিন পর মির্জাপুর থানায় মামলা। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদতমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। চির গৌরবের অমর ২১শে আজ ভাষার জন্য আত্মদানকারী শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ ছুটে আসছেন শহীদ মিনারে। ফুল হাতে নিয়ে শোকের আবেশে সাদা কালো পোশাকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হচ্ছেন। বাবা মায়ের সঙ্গে ছোট শিশুরাও ফুল হাতে নিয়ে এসেছে শহীদ মিনার প্রাঙ্গণে। সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য রাত ১২টা ৪০ থেকেই উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার। ডিএমপির নির্দেশনা অনুযায়ী বেলা ৩টা পর্যন্ত বকশীবাজার থেকে জগন্নাথ হল ক্রসিং, চানখারপুল টিএসসি থেকে শিববাড়ি ক্রসিং এবং উপাচার্য ভবন থেকে ভাস্কর্য ক্রসিং সড়কে প্রবেশ নিষেধ। বঞ্চিতদের অধিকার আদায়ের সংগ্রামে প্রেরণা যোগায় ২১-এর চেতনা। ৫২ থেকে সূচনা যে সাংস্কৃতিক আন্দোলনের, সেই ধারা আজও বহমান। সেই চেতনা দেশের গণ্ডি পেরিয়ে বিস্তৃত এখন বিশ্ব পরিসরে, পেয়েছে আন্তর্জাতিক ভাষা দিবসের স্বীকৃতি। প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। চিরগৌরবের অমর ২১, ভাষার জন্য প্রাণ দেয়া সালাম বরকত, রফিক জব্বারদের শ্রদ্ধাভরে স্মরণের দিন। ভোরের আলো ফোটার আগেই তাই কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের ঢল। শহীদ বেদিতে আসা পাহাড়ি জনগোষ্ঠীদের শিক্ষার্থীরা বলছেন, দেশের ১৪টি ভাষা অতি ঝুঁকিতে, সংরক্ষণ না হলে ঘটবে বিলুপ্তি। যে বেসরকারিভাবে হয়তো দু একজন এই ভাষাটাকে সংরক্ষণ করার জন্য একটা উদ্যোগ নিয়েছে, তো যদি সরকারিভাবে আরও যদি উদ্যোগ নেওয়া হয় তবে এই ধরনের ভাষাগুলো আসলে বিপন্নতার থেকে রক্ষা পাবে বলে আমরা মনে করি। সরকার চাকমা, মারমা, ত্রিপুরা ভাষা নিয়ে হলেও কিন্তু সেখানে পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে যে শিক্ষা ব্যবস্থা একটা ধ্বংসের মধ্যে আর কি। সাংস্কৃতিক সংগঠনগুলো আসে শোষণ বঞ্চনার অবসান আর দিন বদলের গান নিয়ে। তারা বলছেন, ২১-এর চেতনা সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করে। সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সূতিকাগার হচ্ছে ৫২। সেই ৫২-এর পথ ধরেই বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের প্রবাহতা তৈরি হয়েছিল। যতদিন পর্যন্ত মানুষ বঞ্চিত থাকবে, অধিকার বঞ্চিত থাকবে, ততদিন পর্যন্ত ৫২-এর ভাষা আন্দোলন এবং শহীদদের আত্মত্যাগ আমাদেরকে প্রেরণা যোগাবে। শিক্ষক, নারী ও পেশাজীবীদের সংগঠন বলছে, ৫২-র ভাষা আন্দোলনের চেতনা শুধু দেশে নয়, সারা বিশ্বে যোগাচ্ছে অনুপ্রেরণা। সবার প্রতি সবার মমত্ববোধ, ভালোবাসা, এগুলোর চর্চা রাজনৈতিক সংস্কৃতিতে আনা জরুরি। কোনো রকমের বিদ্বেষ, উস্কানির বিপরীতে মানুষের ভালোবাসাই যেন সবসময় শক্তিশালী হয় এবং এই ভালোবাসাই বাংলাদেশকে সামনের সময়ের পথটা
অনেক দূর নিয়ে যাবে। 21 শুধু বাঙালির বা আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ না, আমাদের দেশের এটা একটা মাইল ফলক একটা ঘটনা। এটা আজকে সারা পৃথিবীর কাছেই যে সমস্ত ভাষাভাষী মানুষের কাছে আসলে তাদের আত্মমর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মৃতির মিনারে আসেন বিদেশিরাও। শহীদদের স্মরণ করে জানান নিজ ভাষার প্রতি শ্রদ্ধা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21-এর আয়োজন নিয়ে আরো জানাতে এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, গতকাল রাত থেকেই তো বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে আপনি চাপ কেমন দেখছেন, আর যারা প্রবীণরা এসেছেন শ্রদ্ধা জানাতে তারা নতুন প্রজন্মের কাছে কি প্রত্যাশা করছেন? দেখুন, সেই 12টার পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে যে ঢল ছিল, সকালের যে ঢল, সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের যে ঢল, সেই ঢলটি আসলে কমে গেছে। এই মুহূর্তে আসলে সাধারণ মানুষের ঢল নেই বললেই চলে। দু একজন করে আসছেন, তার সন্তানকে নিয়ে আসছেন বা শিক্ষকরা তার শিক্ষার্থীকে নিয়ে আসছেন, শ্রদ্ধা নিবেদন করে চলে যাচ্ছেন। এটি আসলে হচ্ছে এই মুহূর্ত চলছে। এবং একই সাথে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে গতকাল রাত থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রচুর ফুল কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য দেওয়া হয়েছে। সেই একই সাথে সেই শহীদ মিনার যে পরিষ্কারের কাজ, সেই পরিষ্কারের কাজটিও আসলে চলছে। তো সেই সকাল থেকে যে সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে এসেছিলেন, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। মোটামুটি বলা যায় যে একদম ঢল নেমেছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একদম পলাশী পর্যন্ত দীর্ঘ লাইন আমরা দেখেছি সাধারণ মানুষকে এখানে শ্রদ্ধা নিবেদন করার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদেরকে অপেক্ষা করতে হয়েছে। ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করেছেন। প্রত্যেকের উদ্দেশ্য ছিল একটি, সেটি হচ্ছে যে ভাষা শহীদদের প্রতি তাদের যে বিনম্র শ্রদ্ধা, সেই শ্রদ্ধা জানানোর জন্য তারা এসেছিলেন। এখানে এবার আমরা একটি বিষয় লক্ষ্য করতে পেরেছি, সেটি হচ্ছে তরুণদের অংশগ্রহণ, শিক্ষার্থীদের অংশগ্রহণ অনেক বেশি ছিল। আমরা তরুণদের সঙ্গে যখন কথা বলছিলাম, তরুণরা বলছিলেন যে 24-এর যে গণ অভ্যুত্থানে তারা ভূমিকা রেখেছেন, সম্মুখ সারিতে ছিলেন। এই যে 24-এর গণ অভ্যুত্থান, এটির অনুপ্রেরণা জুগিয়েছে তাদেরকে 52-র ভাষা আন্দোলন। এবং তারা বলছিলেন যে 52-র ভাষা আন্দোলনে যেমনি আসলে বন্দুকের সামনে দাঁড়িয়ে তারা ভাষা শহীদরা জীবন দিয়েছেন, ঠিক একইভাবে 24-এর ছাত্র জনতা সেইভাবেই আসলে তারা আন্দোলনটি করেছেন। এবং যারা প্রবীণ আছেন, প্রবীণরা বলছিলেন যে 24-এর গণ অভ্যুত্থানে তরুণরা যেভাবে ভূমিকা রেখেছেন, ছাত্ররা যেভাবে ভূমিকা রেখেছেন, সেই একইভাবে ভূমিকা যেন তারা সামনের দিনগুলোতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যেন তারা ভূমিকা রাখেন। যখনই আসলে কোনো বৈষম্য আসবে, যখনই গণতন্ত্রের উপর আঘাত আসবে, তখনই যেন 52-র মতো তরুণরা এগিয়ে আসেন, তরুণরা প্রতিরোধ করেন, তরুণরা প্রতিরোধ গড়ে তোলেন এবং আত্মমর্যাদার যে বিষয়টি সেটি যেন আসলে তারা প্রতিষ্ঠিত করেন। এবং আজকের যে দিনটি, এটিকে বলা হয় আত্মমর্যাদার দিন। কারণ হচ্ছে আমরা এই দিনে নিজেরা কিভাবে মর্যাদার সাথে চলতে পারি, কিভাবে নিজেদের একটা ভাষা, সেই ভাষায় সারা বিশ্বে আমরা কথা বলতে পারি, সারা বিশ্ববাসীর কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেইটি কিন্তু আসলে হয়েছিল। এবং একই সাথে এরপরে 52-র পরে যত আন্দোলন হয়েছে, যত সংগ্রাম হয়েছে, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে কিন্তু আসলে অনুপ্রেরণা জুগিয়েছে এই 52-র ভাষা আন্দোলন। আজকে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এসেছিলেন, যারা বিএনপির পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি বলছিলেন যে যখনই আসলে বৈষম্য হয়েছে, যখনই গণতন্ত্রের উপর আঘাত হয়েছে, তখনই অনুপ্রেরণা জুগিয়েছে এই ভাষা আন্দোলন। এবং তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এরপরে আবার যদি কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, তখনও এই 21-এর প্রেরণা নিয়ে আবার ছাত্র জনতা রুখে দাঁড়াবে। এবং একই সাথে তিনি নির্বাচন নিয়েও কথা বলেছেন এবং তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এখন অন্যতম একটি দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। এবং 24-এর গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রের একটি বিজয় হয়েছে, তবে গণতন্ত্রের মূল যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে যদি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার আসেন। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন বাম যে রাজনৈতিক দলগুলো আছে তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং তারাও বলেছেন যে 24-এর গণ অভ্যুত্থান অনুপ্রেরণা জুগিয়েছে এই ভাষা আন্দোলন এবং
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা তারা জানাতে এসেছেন, ভাষা শহীদদের সম্মান যেন সবসময় অক্ষুণ্ণ থাকে এই প্রত্যাশা তারা করেছেন। এর বাইরে আমরা সাধারণ মানুষকে দেখেছি যে সাধারণ মানুষের ঢল নেমেছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন, বিভিন্ন বেসরকারি সংগঠনগুলো এসেছেন, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আমরা দেখেছি যে অভিভাবকরা তার ছোট সন্তানকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং সন্তানকে তারা বলে দিচ্ছেন যে এটি কেন্দ্রীয় শহীদ মিনার এবং এটি আমাদের মাতৃভাষা বাংলা, যে আমরা বাংলায় কথা বলি, সেই 52 ভাষা আন্দোলনে শফিক জব্বাররা শহীদ হয়েছিলেন, অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিলেন এবং কোনো একটি জাতি একটি ভাষার জন্য রক্ত ঝরাতে পারে এটি আসলে নজিরবিহীন, যেটি বাংলাদেশের 52 সময় শফিক জব্বাররা করেছেন। তো নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন, রাষ্ট্রভাষা, তরুণ প্রজন্ম যেন 52 চেতনাকে ধারণ করে পরবর্তীতে সামনে এগিয়ে যায়। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। বইমেলায় শুরু হয়েছে সকাল 7টায়, চলবে রাত 9টা পর্যন্ত। ছুটির দিন হওয়ায় মেলা প্রাঙ্গণে দেখা গেছে পাঠক ও দর্শনার্থীদের ভিড়। অন্যান্য দিনের তুলনায় বেড়েছে বইয়ের বেচা বিক্রিও। দুপুর পর্যন্ত তথ্য কেন্দ্রে নতুন বই এসেছে 112টি। সব মিলিয়ে বইয়ের সংখ্যা 1905। বইমেলায় সবচেয়ে বেশি এসেছে কবিতার বই 599টি। এরপরই উপন্যাস 291 আর গল্পের বই 219টি। কিছু দেখলাম পপ আপ বুকস আছে কিছু, ওই যেগুলো বাচ্চারা খুব আগ্রহ নিয়ে পড়ে, তো ওই বইগুলো খুব ওরা আগ্রহ নিয়ে কিনতে চায় আর কি। 21শে ফেব্রুয়ারি 21 কোত্থেকে আসলো, কিভাবে উৎপত্তি হলো এবং 71-এর কিভাবে সূচনা হলো, এই জাতীয় বইগুলো কিনে দিব। 11টার পর থেকে ভালোই বাচ্চাদের এবং অভিভাবকের সমাগম খুব বেড়েছে। 21 বইমেলার আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বইমেলা থেকে সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আজকে অমর 21 বইমেলায় ভিড় কেমন দেখছেন? পাঠক দর্শনার্থীরা কি বলছেন মেলা প্রাঙ্গণে এসে? অমর 21 গ্রন্থমেলায় আসলে আজ সকাল 7টায় মেলা গেট খুলে দেওয়া হয়েছে এবং একদম সব বয়সী মানুষের ঢল কিন্তু মেলাতে নেমেছে। আমরা 7টার পর থেকেই এখানে দেখছি যে বাবা মার হাত ধরে ছোট্ট সোনামণি থেকে শুরু করে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এখানে মেলায় ভিড় করছেন, পছন্দের বইটি খুঁজে নিচ্ছেন। একটি বিষয় লক্ষ্য করার মতো যে এই আজকে 21শে ফেব্রুয়ারি হওয়ায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বেশিরভাগ মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদনের পর মেলায় সরাসরি চলে আসছেন এবং তাদের পোশাকে কিন্তু একটি ব্যতিক্রম ভাব লক্ষ্য করা গেছে। বর্ণমালা খচিত যে পোশাক এবং বেশিরভাগেরই কিন্তু সাদা এবং কালোর মিশ্রণের যে পোশাকটি, সেই পোশাকে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে বইমেলার পাঠক এবং বিক্রেতা, ক্রেতা, লেখক এবং প্রকাশকরা মুখে থাকে যে এই দিনটি কবে আসবে। আজ কিন্তু সেই দিন এবং এই দিনটাতে আসলে প্রত্যেকেই একটি আগ্রহ ভরে আসে। যেমন আপনি জানেন যে বইমেলার মূল মঞ্চে 21শে ফেব্রুয়ারিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজও কিন্তু মূল মঞ্চে কবিতা পাঠ, আলোচনা অনুষ্ঠান থাকবে। এছাড়া আমরা বিভিন্ন স্টলে দেখতে পেয়েছি লেখক নিজে এসেছেন এবং লেখক তার পাঠকদের সাথে সরাসরি কথা বলছেন, অটোগ্রাফ দিচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। এতে পাঠক বা যারা আসছেন ক্রেতারা, তারা কিন্তু খুব খুশি। তার পছন্দের লেখকের সাথে যেমন আড্ডা দিতে পারছেন, একইভাবে তার অটোগ্রাফ সম্বলিত যে বইটি হাতে পাচ্ছেন, এতে কিন্তু তারা উচ্ছ্বসিত। একটি বিষয় আমরা দেখতে পেয়েছি, শুধু ঢাকার যে পাঠক বা বই ক্রেতা তারাই নয়, ঢাকার আশেপাশের জেলা, এমনকি আমরা দেখেছি যশোর, বরিশাল বা রংপুর, রাজশাহী থেকেও মানুষ এসেছে। এই ছুটির দিন হওয়ায় সে হয়তো আগে থেকেই প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছেছেন এবং শুক্রবার সকালেই কিন্তু তারা এই বইমেলায় তার পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন, পছন্দের বইটি খুঁজে নিচ্ছেন। জিনিস
তাদের মধ্যে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি। শিশু প্রহর, যেটি প্রতি বছরই একটি শিশুদের জন্য অন্যতম আকর্ষণ থাকে, সেইটি শিশু প্রহরে যে সিসিমপুরের যে চরিত্রগুলো, সেগুলো এবার নাই জন্যে অনেকের মন খারাপ, অনেক শিশু মন খারাপ করেছে এবং অনেকে কিন্তু কেঁদেও ফেলেছে তার সেই প্রিয় চরিত্রটির কার্যকলাপ দেখতে না পেয়ে। তবে এখানে আমরা যারা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। এখন পর্যন্ত যেমন বিক্রি হচ্ছে তাতে তারা খুশি এবং তারা আশা করছেন সন্ধ্যায় বিক্রি আরও বাড়বে, মানুষের উপস্থিতি আরও বাড়বে। এবং লেখকের সঙ্গে কথা বলেছিলাম, তারাও কিন্তু আশা প্রকাশ করছেন বিকালের পরে পাঠকের সমাগম আরও বাড়বে এবং তারা তাদের পছন্দের বই বেশি করে কিনে নেবেন। তমা, ২১-এর বইমেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। ২১-এর চেতনা যে কোনো অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যখনই স্বৈরাচার মাথাচাড়া দিয়েছে তখনই ৫২'র ভাষা আন্দোলন উদ্বুদ্ধ করেছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ২১-এর চেতনা শিক্ষা দেয় ফ্যাসিবাদের উত্থান যেন আর না ঘটে। ন্যায় বিচার, সাম্য, সমঅধিকার নিশ্চিত করতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ারও দাবি জানান রুহুল কবির রিজভী। যখনই আমরা কোনো স্বৈরাচারের কবলের মধ্যে পড়েছি, যখন দেশে গণতন্ত্র হারা মানুষ বন্দিশালার মধ্যে বাস করেছে, তখন ৫২ আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদের প্রেরণায় জাগরিত করেছে যে কিভাবে আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করব। এই প্রেরণাতেই আমরা জামায়াতে ইসলামীকে দাবার গুঁটি হিসেবে ব্যবহার করতে চাইলে কোনো নেতাকর্মী তা মেনে নেবে না বলে হুঁশিয়ার করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে তিনি জানান, তার দল কোনো বিশৃঙ্খলা করতে চায় না। জাতীয় প্রেসক্লাবে ঢাকা দক্ষিণ জামায়াতের এক অনুষ্ঠানে তিনি একথা জানান। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনার আয়োজন করা হয়। এতে জামায়াতের আমির আরও জানান, জুলুম, ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে কেউ এগিয়ে না এলেও জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্য প্রতিরোধ গড়ে তুলবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ফ্যাসিস্ট আমলে পছন্দের লোক ছাড়া সবার সঙ্গে জুলুম করা হয়েছে। বিচার বিভাগকে কুক্ষিগত করে জামায়াত নেতাদের দমন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এমনকি শহীদদের নিয়ে রাজনীতি করলেও তাদের সঠিক মর্যাদা দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি হব না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এটা যার আমলেই হোক আমরা সেই প্রতিরোধ করার জন্য অঙ্গীকারবদ্ধ। জেলায় জেলায় ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছে জাতি। এ সময় তাদের হাতে ছিল ফুল আর কণ্ঠে ছিল গান। শহীদ মিনারে শ্রদ্ধার পর ২১-এর চেতনায় দেশ গড়ার অঙ্গীকার করেন তারা। তিন বছর পর আবারও ২১-এর প্রথম প্রহর ফিরেছে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। আগামী প্রজন্মকে আমরা সেই মেসেজটা দেওয়ার জন্য এবং তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমরা আজকে শহীদ বেদিতে ফুল দেওয়ার জন্য আসছি। বরিশালেও শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের স্মরণ করেছে নগরবাসী। শহীদ মিনারে বিভিন্ন স্থান থেকে প্রভাত ফেরিতে জড়ো হন হাজারো মানুষ। নতুন প্রজন্মের মাঝে ২১-এর চেতনা ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন তারা। আমার প্রত্যাশা, যে স্বাধীনতাটা আমরা ৭১-এ পেয়েছি সেই স্বাধীনতা পরিপূর্ণভাবে আমরা যেন ভোগ করতে পারি। ২১-এর প্রথম প্রহর থেকে রাজশাহীর শহীদ মিনারগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, ভুবনমোহন পার্কের শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়। ২১-এর চেতনায় দেশ গড়ার অঙ্গীকার করেন তারা। এখনও দেখে যে হাইকোর্টের অনেক জাজমেন্ট, তারপরে অনেক অফিস আদালতের সবকিছুই এখনো ইংরেজি চালু আছে। হ্যাঁ, সেখানে সর্বস্তরে আমরা এখনো বাংলা ভাষাটাকে চালু করতে পারি নাই।
অমর একুশের প্রথম প্রহর থেকে খুলনায় বিনম্র শ্রদ্ধায় মহান ভাষা শহীদদের স্মরণ করে নগরবাসী। বগুড়ায় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। সিলেটে পরিবার পরিজন নিয়ে অনেকে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের। আমরা বাংলাটা সঠিকভাবে ভালোভাবে উচ্চারণ করে কথা বলবো, পাশাপাশি বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি যেন আমাদের সবার শ্রদ্ধাটা থাকে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, গাজীপুর, খাগড়াছড়ি সহ সারা দেশে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে গোটা জাতি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শহীদ দিবসের উদযাপনের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, আজকে চট্টগ্রামে শহীদ দিবস উদযাপনের আয়োজন কি কি দেখছেন আজকে, আর সারাদিন বিশেষ কি কি আয়োজন রয়েছে? দেখুন, অমর 21 ফেব্রুয়ারির প্রধান যে কর্মসূচি সেটি গতকালকে রাতে চট্টগ্রামের যে এই যে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে শুরু হয়েছে। আপনি ঠিক আমার পেছনটাই দেখছেন যে দীর্ঘ 3 বছর পরে এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের কাজটি গতকালকে রাত থেকে আবার নতুন করে শুরু হয়েছে। আমরা দেখেছি গতকাল রাত 12টার পর থেকে এখানে আসলে হাজার মানুষের ভিড় নামে এবং সেটি এখন থেকে 1 ঘন্টা 3 আগেও অব্যাহত ছিল। কারণ আপনি জানেন যে আজকে জুমার দিন এবং সেই কারণে আমরা দেখেছি আসলে 12টার পর থেকে মানুষের যে উপস্থিতি সেটি ক্রমশ কমতে থাকে এবং এই মুহূর্তে বলা যেতে পারে যে শহীদ মিনার প্রাঙ্গণে একেবারেই শুনশান নীরবতা বিরাজ করছে। 2-1 হাতে গোনা উৎসুক জনতা তারা শহীদ মিনারে আসছেন এবং তারা সেলফির তোলার মধ্যেই তাদের কর্মসূচি তারা অব্যাহত রেখেছেন। এটি ছাড়া আমরা যদি বলি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের নাটক, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তারা করেছে এবং সেগুলোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেহেতু প্রোগ্রামগুলো বিকেলে হবে সঙ্গত কারণে তারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। আরেকটি বড় আয়োজন সেটি হচ্ছে চট্টগ্রামের যে অমর 21 বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কয়েকজন গুণীজনকে পদক তুলে দেওয়া হবে। আজকে সেই কার্যক্রমটি সেখানে চলবে এবং এই যে পুষ্পমাল্য অর্পণের বিষয়, এরপরে আসলে সবার এখন ঝোঁক চট্টগ্রামের এই বইমেলার দিকে, সেদিকেই বিকেলের পরে লোকজনের সমাগম হবে বলে সবাই ধারণা করছে। তো আমরা দেখেছি আসলে এখানে যারা এসছেন তাদেরকে তারা যাতে শান্তিপূর্ণভাবে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করতে পারে সেই বিষয়টিকে মাথায় রেখে সেনা, পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা বেশ সতর্ক অবস্থানে ছিলেন। গতকালকে সকাল থেকে কার্যত তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করে এবং আমরা দেখেছি এই শহীদ মিনারের পাদদেশের অন্তত 1/2 কিলোমিটার দূর থেকেই গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে এবং যাদেরকে সন্দেহ করা হয়েছে তাদেরকে তারা তল্লাশি করে সেখানে প্রবেশ করতে দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে সকালবেলা যে অধিবেশন সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারের যে পাদদেশ সেখানে ফুলে ফুলে একেবারে ঢাকা ছিল। এখানকার পরিচ্ছন্নতা কর্মীরা সেগুলো ইতিমধ্যে সরিয়ে নিয়েছেন এবং এই মুহূর্তে সবার আকর্ষণ আসলে বইমেলা এবং বইমেলার আশপাশে আজকের দিবসটিকে কেন্দ্র করে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো এবং লোকজন সেদিকেই যাচ্ছে। যেহেতু এখন কিছুক্ষণ আগে জুমার নামাজ হয়েছে, এখন মধ্যাহ্ন ভোজের বিরতি, সেই কারণে এই মুহূর্তে উপস্থিতি একেবারে নেই বললেই চলে। তো আমরা শহীদ মিনার সকাল থেকে আছি, দেখেছি সকালবেলা মানুষ এসছেন স্বতঃস্ফূর্তভাবে। তারা সবার মুখেই একটি বিষয় ধাবিত হয়েছে, অর্থাৎ 52 সালে যে লক্ষ্যকে সামনে রেখে সালাম শফিক বরকত জীবন দিয়েছেন সেই লক্ষ্য আসলে এখনো পূরণ হয়নি। সর্বস্তরে বাংলা ভাষা যেমন চালু করা যায়নি, পাশাপাশি বাঙালির প্রতিটি মানুষের যে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার কথা ছিল সেগুলো নিশ্চিত হয়নি এবং তারা মনে করছেন যতদিন পর্যন্ত সর্বস্তরে বাংলা ভাষা 21-এর চেতনাকে ধারণ করে সেই লক্ষ্য আমাদের পূরণ হোক। আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। আজকে সকাল থেকে বরিশালে 21শে ফেব্রুয়ারির বিশেষ আয়োজনের কি কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, শ্রদ্ধা নিবেদনের পর্ব কিন্তু শেষ হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে আমরা দেখেছি যে বেলা 12টা পর্যন্ত কিন্তু মানুষের ঢল ছিল এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এখন চট্টগ্রামে যেভাবে জানা ছিল যে আসলে এখন যেভাবে নীরবতা আছে সেই ঠিক এখন কিন্তু কারো উপস্থিতি এখন এখানে নেই, যেহেতু নামাজের শেষে সবাই চলে গেছে এবং এখানে যে পরের যে আয়োজনগুলো রয়েছে সেই আয়োজনগুলো নিয়ে ব্যস্ততা রয়েছে। এখানে যারা সাথে জড়িত রয়েছে তারা কিন্তু এখন পরবর্তী যে আয়োজনগুলো হবে সন্ধ্যার পরে সেই আয়োজন নিয়ে
নিয়ে তারা কিন্তু ব্যস্ততা সময় পার করছেন এবং যেগুলো আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো তারা গোছাচ্ছেন। আমরা যেটি দেখেছি যে আসলে সন্ধ্যার পরে এখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশি সাংস্কৃতিক জোট এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সহযোগিতায় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যখন এখানে শ্রদ্ধা নিবেদন শেষ হয়, শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ছোট ছোট শিশুরা এখানে এসেছিলেন, তারা ছবি এঁকেছেন মুক্তিযুদ্ধের এবং ভাষা আন্দোলনের যে চিত্রগুলো সেগুলো কিন্তু তারা তাদের ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন এবং এখানে সর্বস্তরের মানুষের একটি ভিড় নেমেছিল। এখন যে এরপরে কিন্তু আসলে বরিশালের শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে কিন্তু জেলা প্রশাসনের যে কর্মকর্তারা যারা রয়েছেন তারা সেখানে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। সন্ধ্যার পরে আসলে এই কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামবে, তারা এখানে আসবেন এবং তারা কিন্তু যে আলোচনা সভা সেই আলোচনা সভা অংশগ্রহণ করবেন এবং এর পাশাপাশি কিন্তু যে চিত্রনাট্য রয়েছে, নাটক প্রদর্শন করা হবে, কবিতা আবৃত্তি রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠান কিন্তু এখানে প্রদর্শিত হবে। সেখানে কিন্তু আসলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এখানে আসবেন, তারা বক্তব্য রাখবেন, 52 ভাষা আন্দোলন নিয়ে তারা কথা বলবেন। এর আগে আমরা যদি বলি সকাল 11টার পরে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির নেতৃবৃন্দরা, বরিশাল জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু তারা সদর রোডে মিছিল সহকারে প্রভাত ফেরির মাধ্যমে কিন্তু তারা এখানে এসেছিলেন এবং তারা শ্রদ্ধা জানিয়েছেন। এর পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও এখানে এসেছিলেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক জোট যারা রয়েছে তারাও কিন্তু এখানে এসেছিলেন, তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা যেটি বলছেন যে আসলে 52 যে ভাষা আন্দোলনের যে ত্যাগ তিতিক্ষা সেগুলো কিন্তু আসলে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে, তারা যে শিক্ষার্থী যারা রয়েছে এবং শিশু যারা রয়েছে তাদের মধ্যে উদ্বুদ্ধ করতে কিন্তু আজকে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল এবং অনেকেই আমরা দেখেছি। চট্টগ্রাম এবং বরিশাল থেকে 21শে ফেব্রুয়ারির মূল আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্মের অনেকেই জানে না। ভালো নেই মায়ের ভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের পরিবারের সদস্যরাও। সারা বছর রাখা হয় না খোঁজ খবর, রাষ্ট্রীয় অনুষ্ঠানেও জানানো হয় না আমন্ত্রণ। ভাষা আন্দোলনের ৭৩ বছর পরও রাষ্ট্রীয় সম্মান পাননি বলছেন তারা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে প্রাণ হারান ভাষা আন্দোলনের প্রথম শহীদ মানিকগঞ্জের রফিক উদ্দিন। সিংগাইরের পারিল গ্রামে তার নামে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর এবং পৈতৃক বাড়িতে শহীদ মিনার হলেও নেই কোনো স্মৃতিচিহ্ন। শহীদ রফিকের পরিবারের দাবি, শুধু ফেব্রুয়ারি এলেই তাদের কদর বাড়ে। অনেকে অনেক কিছু করতে চায়, কিন্তু ২১ তারিখ চলে গেলে সবাই প্রতিশ্রুতি ভুলে যায়। এই ৭৩ বছরে এই যত সরকারি আসছে আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করে নাই। ভাষা আন্দোলনের আরেক শহীদ আব্দুস সালাম। ফেনীর দাগনভূঞার লক্ষণপুর গ্রামে জন্ম নেওয়া এই সূর্য সন্তানের পরিবারেরও খোঁজ নেয় না কেউ। ৬ বছর আগে আজিমপুর কবরস্থানে শহীদ সালামের কবর চিহ্নিত হলেও সংরক্ষণ করা হয়নি আজও। ভাষা শহীদ সালামের কবর ঢাকা আজিমপুর কবরস্থানে চিহ্নিত করা হয়েছে। সংস্কারের জন্য জোর আবেদন করছি ঢাকা সিটি কর্পোরেশনের কাছে, যেন তারা উদ্যোগ নিয়ে কাজটি সমাপ্ত করে। গ্রামের বাড়িতে শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে তার একটি ছবি ও কিছু বই ছাড়া নেই কোনো স্মৃতিচিহ্ন। অগ্রণী এমন কিছু স্বেচ্ছাসেবীদের নিয়ে আমরা এই লাইব্রেরিটাকে আরও প্রাণবন্ত করব এবং একটি মেধাভিত্তিক জাতি গঠনে এই লাইব্রেরিটি সহায়ক হবে। সেই সাথে ভাষা শহীদ আব্দুস সালামের স্মৃতিকেও ধরে রাখা সম্ভব হবে। কালের পরিক্রমায় মুছে যেতে বসেছে ভাষার দাবিতে প্রাণ দেওয়া শহীদদের নাম। বর্তমান প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে উদ্যোগ নেওয়ার আহ্বান শহীদ পরিবারের সদস্যদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চর্চা ও সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা। বিদ্যালয়গুলোতে নেই বই ও শিক্ষক। বেশিরভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা মাতৃভাষা শিখতে বা পড়তে পারছে না। ভাষা ও সংস্কৃতি রক্ষায় বিশেষ উদ্যোগ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনরা। শেরপুরের ঝিনাইগাতির রাংটিয়া কোচপাড়ার শোনে বিদ্যালয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শতাধিক শিক্ষার্থীকে বাংলা ও ইংরেজিতে পাঠদান করা হলেও নেই মাতৃভাষার চর্চা। আমাদের জাতীয় ভাষা যদি পড়াইতো তাহলে কোচ ভাষায়, তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা কোচ ভাষায়
পড়াইলে একটু সুবিধা পাইতো আর কি। 2010 সালে প্রাক প্রাথমিক ও প্রাথমিকের 6টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় বই দেয়া হয়, তবে বই পড়ানোর জন্য নেই কোনো শিক্ষক। প্রাইমারিতে যদি আমাদের সম্প্রদায় থেকে শিক্ষক নিয়োগ করা হয় তাহলে সবচেয়ে ভালো হতো, কারণ বাচ্চাদের ওই যে কুচ ভাষাগুলো তারা বুঝতো, সমস্যাগুলো বলতে পারতো। ঠাকুরগাঁয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 12,000-এরও বেশি মানুষের বসবাস। বর্তমানে ওরাও, সাঁওতাল, মাহালি সহ 6টি সম্প্রদায়ের ভাষা টিকে আছে। আদিবাসী মাতৃভাষা ইনস্টিটিউট বা কালচারাল সেন্টার, গবেষণাগার, এই জাতীয় একটা প্রতিষ্ঠান যাতে আমরা তৈরি করতে পারি সরকারের পৃষ্ঠপোষকতায়, সেটির বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি। প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় অস্তিত্ব সংকটে বরগুনার রাখাইন জনগোষ্ঠীর মাতৃভাষা। আবার ধর্মশিক্ষা আমি পড়াইতে চাই, কিন্তু সরকার থেকে কোনো অনুদান পাই না, সেজন্য আমি পড়াই না। মৌলভীবাজারে খাসি, সাঁওতাল, মণিপুরী, ত্রিপুরা, হাজং, গারো জনগোষ্ঠীর বসবাস। প্রাতিষ্ঠানিক কিংবা একাডেমিক ব্যবস্থা না থাকায় নিজস্ব ভাষা ও সংস্কৃতি বিলুপ্তির পথে বলছেন গবেষকরা। রাষ্ট্র কিন্তু তার দায়িত্ব যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসীর ভাষাগুলোকে চর্চার সুযোগের ব্যবস্থা করে দেওয়া এবং সংরক্ষণের ব্যবস্থা করা। একই চিত্র নাটোর ও কুয়াকাটায়। চর্চা ও সংরক্ষণের অভাবে নতুন প্রজন্ম মাতৃভাষা বলতে পারলেও লিখতে বা পড়তে পারছে না। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগে যেমনটি জানিয়েছিলাম, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও অশ্লীলতাহানির ঘটনার 3 দিন পর মামলা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর বাসের এক যাত্রী মামলাটি দায়ের করেন। এই নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, মামলাটি করার পর এখন পর্যন্ত এই মামলা কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, আর এই যে ঘটনাটি ঘটেছে এর জন্য কি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বা অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনি জানাবেন? কোনো প্রবলেম করব না। এই ঘটনায় মামলা হয়েছে 21 তারিখ রাত 2:15। এই মামলায় 8 থেকে 9 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে, আর এখন পর্যন্ত আটক বা গ্রেপ্তারের কোনো বিষয় আমরা জানতে পারিনি। কিছুক্ষণ আগে এখানে এসেছেন টাঙ্গাইলে যিনি পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, তার আগে আমরা র্যাবের কর্মকর্তাকে আসতে দেখেছি। তো পুলিশ সুপার এখানে আসার আগে তার সাথে আমার 12:30 নাগাদ কথা হয়েছিল। তিনি তখন আমাকে যেটা জানিয়েছিলেন, গত রাত থেকেই সাদা পোশাকধারী অর্থাৎ গোয়েন্দা সংস্থার বিভিন্ন দল এবং পোশাকধারী পুলিশ অর্থাৎ মির্জাপুর থানা সহ বেশ কয়েকটি টিম কিন্তু কাজ করছে এই ঘটনার সাথে। যাদেরকে সম্পৃক্ত পাওয়া যাবে তাদেরকে গ্রেপ্তার বা আটক করার জন্য। তো এখন পর্যন্ত গ্রেপ্তার বা আটকের কোনো তথ্য আমরা পাইনি। আমি যদি একটু বলতে চাই যে 17 তারিখে এই ঢাকা থেকে ছেড়ে আসে এই যানবাহনটি যখন সাভারের হেমায়েতপুরে আসে তখনই কিন্তু প্রথম 10 থেকে 12 জন যাত্রী ওঠে, এবং তারপরে এই বাসটা যখন কাইলাকুড়ি চলে আসে তখনও কিন্তু 3 থেকে 4 জন যাত্রী ওঠে। অর্থাৎ নতুন করে যাত্রী উঠলো, ওইখানে যদি 10 আর এখানে যদি 3 ধরি 13 জন অতিরিক্ত। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। রমজান সামনে রেখে 4 মাসে 9 ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে 39%। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয়েছে সয়াবিন তেল। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে। তবে আমদানি বাড়ার তথ্য পাওয়া গেলেও এখনও অনেক পণ্যের দামে অস্থিরতা কাটেনি। প্রতি বছর রমজান এলেই অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। অভিযোগ ওঠে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর। তবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত রোজায় চাহিদা বাড়ে এমন পণ্যের আমদানি বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণপত্র নিষ্পত্তির তথ্য অনুযায়ী 4 মাসে 9 ধরনের ভোগ্যপণ্য আমদানি হয়েছে 19,19,450 মেট্রিক টন। সবচেয়ে বেশি 5,98,252 টন সয়াবিন তেলের আমদানি হয়েছে। বেড়েছে চিনির আমদানিও। 4 মাসে এসেছে 4,54,034 টন, যা আগের বছরের একই সময়ের চেয়ে 20 ভাগ বেশি। ছোলা আমদানি হয়েছে 97,555 টন। 23% বেড়ে খেজুর আমদানি হয়েছে 14,420 টন। ডাল জাতীয় পণ্য, পেঁয়াজ, আদা, রসুনেরও আমদানি বেড়েছে 30 থেকে 85% পর্যন্ত। সরকারি তথ্যে রোজা সামনে রেখে নিত্যপণ্যের আমদানি পর্যাপ্ত বলা হলেও স্বস্তির লক্ষণ নেই বাজারে। এখনো অনেক পণ্যের অযৌক্তিক দাম দেখছেন ক্রেতারা। রমজান আসলে
প্রতি দেশে কমে আর আমাদের দেশে সব পণ্যের দাম বাড়ে। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি, যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। আমাদের কাছে সরকারের কাছে আমাদের অন্য কোনো চাওয়া নেই। ক্যাব বলছে কারসাজি করে ভোগ্যপণ্যের দাম বাড়ানো ব্যবসায়ীদের জন্য নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা ঠেকাতে দেখা যায় না জোরালো কোনো পদক্ষেপ। আমদানি পর্যায়ে এবং সেই মালগুলি কোথায় যাচ্ছে, দেশের সর্বত্র যাচ্ছে কিনা বা কোনো এক জায়গায় মজুত হয়ে থাকতেছে কিনা, কেউ সাপ্লাই লাইনে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতেছে কিনা, এই বিষয়গুলো যদি তদারকি করা না যায় তাহলে কিন্তু আমদানি বেশি হলেও, আমদানি পর্যাপ্ত হলেও এগুলোর থেকে সমাধান করা যাবে না। শুধু রোজা নয়, সারা বছর নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকির আহ্বান বাজার বিশ্লেষকদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোজা এগিয়ে আসলেও সংকট কাটেনি ভোজ্য তেলের। সরকারের পক্ষ থেকে বারবার সরবরাহ স্বাভাবিক আছে দাবি করলেও বাজারের চিত্র ভিন্ন। বেশিরভাগ দোকানে নেই আধা ও 1 লিটারের সয়াবিন তেলের বোতল। অন্যদিকে খোলা সয়াবিন তেলের দামও বেড়েছে লিটারে 5 টাকা। রমজানের বাকি আর মাত্র 10 দিন। রোজায় ভাজা পোড়ার রান্না বেশি, তাই চাহিদা বেশি থাকে ভোজ্য তেলের। তবে বাজারে সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। এখনও মিলছে না আধা ও 1 লিটারের সয়াবিন তেলের বোতল। রাজধানীর বিভিন্ন স্থানের কয়েকটি দোকান ঘুরেও চাহিদা মতো বোতলজাত সয়াবিন তেল কিনতে পারছেন না ক্রেতারা। কবে নাগাদ সরবরাহ ঠিক হবে তাও জানাতে পারছেন না বিক্রেতারা। বলছেন চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। 10 কার্টনের আমার চাহিদা পাইল 1 কার্টন সপ্তাহে। সয়াবিন তেল সরবরাহ একেবারে কম, যা আছে 1 লিটার 2 লিটার সরবরাহ আছে, 5 লিটার সরবরাহ কম, খুবই কম। পাম তেল আছে, পাম তেল একদম মনে করেন যে অ্যাভেলেবল পাম আছে, সুপার আছে, কিন্তু ওরা তো অনেকে খাইতে চায় না, নিতে চায় না, লাল। এদিকে বোতলজাত তেলের সংকটের অজুহাতে লিটারে 5 টাকা বেড়েছে খোলা তেলের দাম। ক্রেতাদের অভিযোগ, এমনিতেই পণ্যের দাম বাড়তি, তার উপর রমজান মাস আসলেই দাম আরও বেড়ে যায়। তাই এখন থেকেই বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। নজরদারি দেখতেছি না, নজরদারি দেখলে তো বাজারে সংকট পড়তেছে, তেল পাওয়া যাচ্ছে না। তেলের সরবরাহটা কমই নেই বলতে গেলে, 2 লিটার 1 লিটার, আর হলো পাম অয়েলটা বেশি। নভেম্বর মাস থেকেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট। মাঝে সরবরাহ কিছুটা বাড়ানোয় সংকট কিছুটা কমেছিল, তবে চলতি মাসের শুরু থেকে আবার তীব্র হয়েছে তেলের সংকট। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমন্ত্রণ পরের আয়োজনে।